আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা ভালো আছেন এটুকু আশা নিশ্চয়ই করতেই পারি। এবং প্রায় ৩ মাস পর মানচিত্র চ্যানেলে আপনাদের সামনে নতুন করে হাজির হলাম। কেন প্রায় ৩ মাস মানচিত্র চ্যানেল থেকে নানান ধরনের বিশ্লেষণ করা থেকে দূরে ছিলাম? শুধু মানচিত্র থেকে নয়, আমার পেশাগত জীবন কিংবা পারিবারিক জীবন থেকেও অনেক অনেক দূরে থাকতে হয়েছে। কোথায় ছিলাম এই প্রায় ৩ মাস, ২.৫ মাসের বেশি সময়? সেটিও নতুন করে কিছু বলার নেই। আপনারা বলতে গেলে প্রায় সবাই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে পারি, এই যে ২.৫ মাসের বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। এবং এই মুহূর্তে যদি কেউ আমাকে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে ট্রিট করেন বা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন, আমার মনে হয় তারা ভুল কিছু করবেন না। তার কারণ খোদ রাষ্ট্র আমাদেরকে অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। এ বিষয়ে আজ সামান্য কিছু বলবো। তার আগে যারা আমার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন, দেশে বিদেশে নানান পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সাংবাদিকেরা আমাদের আটক হওয়াকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন তুলেছেন, আমাদের মুক্তির দাবি করেছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা। এবং একই সঙ্গে যারা আমার আইনজীবী হিসেবে দক্ষতার সঙ্গে অন্তত জামিনের জন্য লড়াই করেছেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। জামিনে কিন্তু মুক্ত হয়নি, জামিনে আপাতত ছাড়া পেয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন আমাদেরকে আটক করা হলো? কেন আমরা নিজেদেরকে অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলছি? তার কারণ গত ২৮শে আগস্ট, শুধু এটুকু বলি, মনে করিয়ে দিই যারা জানেন না তাদের উদ্দেশ্যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমি একজন সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলাম এবং একই সঙ্গে সেখানে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলাম দুই কথা বলার জন্য। তারপর কি হলো? তারপরেরটা তো অবশ্যই ইতিহাস। মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরা হলো, মুক্তিযোদ্ধাদের অনেককে রক্তাক্ত করা হলো, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে আমি একজন সাংবাদিক আটক করা হলো, রাজনীতিবিদদের কাউকে কাউকে আটক করা হলো, সাবেক একজন মন্ত্রীকেও আটক করা হলো এবং সন্ত্রাস বিরোধী আইনে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করা হলো। মজার বিষয় হচ্ছে, যারাই ঘটনাটি ঘটালো প্রকাশ্যে, যার ভিডিও ফুটেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাদেরকে আটক করা হলো না, তাদেরকে কোনো ধরনের মামলাই দেওয়া হলো না। এবং আমি নিজে ওই দিন 999-এ ফোন দিয়েছিলাম পুলিশের সহায়তা চাইতে। সহায়তা চেয়ে পুলিশ ঠিকই এলো, আমাদেরকে ধরে নিয়ে গেল নিরাপত্তা দেওয়ার নাম করে এবং পরবর্তীতে সন্ত্রাসী হিসেবে মামলায় জড়িয়ে দেওয়া হলো। আরও মজার কথা হচ্ছে, শুধু ওই দিন যারা মব ঘটিয়েছেন তাদের প্রসঙ্গ ছাড়াও মঞ্চ ৭১-এর ওই দিনের অনুষ্ঠান যাতে না হতে পারে তার জন্য সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল কোনো কোনো সংগঠনের ব্যানার থেকে। এবং দেশে বিদেশে থেকে যারা জঙ্গিবাদকে চরমপন্থাকে মবকে উৎসাহিত করছেন, তারাও ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়েছিল, হুমকি দিয়েছিল, দেখি কিভাবে মঞ্চ ৭১ অনুষ্ঠান করতে হয়। এর আগে আপনাদের একটু মনে করিয়ে দিই, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে অসংখ্য কন্টেন্ট করা হয়েছে একটি সংঘবদ্ধ চক্রের পক্ষ থেকে আমাকে আটকের দাবি জানিয়ে, আমার ব্যাংক ব্যালেন্স খতিয়ে দেখার দাবি জানিয়ে সরকারের কাছে তারা এসব দাবি জানিয়ে নানান ধরনের বক্তব্য উপস্থাপন করেছে। এবং সেই জায়গা থেকে আমার যারা শুভনোধ্যায়ী, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা সহকর্মী, তারা আশঙ্কা প্রকাশ করে আসছিলেন যে কোনো সময় আমাকে আটক করা হতে পারে। আমি নিজেও এসব বিষয় নিয়ে সম্ভবত 2টি কন্টেন্ট করেছি। কি কারণে আমাকে আটকের দাবি জানানো হচ্ছে? কেন আটক করা হতে পারে? একজন সাংবাদিকের দায়িত্ব কি? একজন সাংবাদিক কোন কোন বিষয়ে কথা বলবেন? কোন বিষয়ে তার সীমাবদ্ধতা? যারা ক্ষমতাশালী তাদের বিরুদ্ধেই প্রশ্ন তোলা একজন সাংবাদিকের কাজ। এসব প্রশ্ন তুলেছিলাম, এসব প্রসঙ্গ এনেছিলাম।
এবং আপনারা জানেন যে 28 আগস্টের 2-3 দিন আগে সম্ভবত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহ হিল আমান আজমি তিনি আমাকে হুমকি দিয়েছিলেন দেখে নেওয়ার, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই জায়গা থেকেও নতুন করে আশঙ্কা সৃষ্টি হলো, আশঙ্কাটি তীব্র হলো, আমাকে আটক করা হতে পারে। তাহলে কি প্রশ্ন করব, যে কোনো উপায়ে আমাকে আটক করার কোনো পরিকল্পনা থেকেই 28 আগস্টের এই ঘটনা কাজে লাগানো হয়েছে? কি অপরাধ ছিল এই আয়োজকদের এই অনুষ্ঠানের? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, সংবিধান নিয়ে কথা বলা যাবে না, আর তো অনেকে বলছে, কিন্তু ওই অনুষ্ঠানের আয়োজকদের বা ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের অপরাধ কি ছিল? এবং আমাদেরকে যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো আমাদের বিরুদ্ধে, সেই আইনে কি বলা হয়েছে? সেই আইনে বলা হয়েছে স্পষ্টভাবে যে সন্ত্রাস বিরোধী আইনটি যেভাবে তৈরি হয়েছে তার বিভিন্ন ধারায় এভাবে উল্লেখ আছে, যদি কারো কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় তিনি সন্ত্রাস বিরোধী মামলায় মামলার আসামি হিসেবে অভিযুক্ত হতে পারেন। কোন সম্পদ সেদিন নষ্ট করা হয়েছিল? আরো মজার বিষয় হচ্ছে, ওই মামলার এজাহারে উল্লেখ করা হলো যে আমরা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলাম। এটা নিয়েও অনেক কথা হয়েছে, নতুন করে কিছু বলার নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতন প্রকাশ্য একটি অনুষ্ঠানে কেমনভাবে ষড়যন্ত্র হতে পারে? আর ষড়যন্ত্র তো হবে রাতের অন্ধকারে গোপন কোনো স্থানে। আরও মজার বিষয় হচ্ছে, আমার বিরুদ্ধে যখন রাষ্ট্রপক্ষ থেকে অ্যাপিল করা হলো যে আমার উচ্চ আদালতে যে জামিন করা হয়েছে না, জামিন মঞ্জুর করা হয়েছে, তার বিরুদ্ধে স্টে অর্ডারের জন্য রাষ্ট্রপক্ষ থেকে দাবি জানানো হলো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যে আমরা নাকি সশস্ত্র বিপ্লব করতে চেয়েছিলাম। কি অদ্ভুত কথা! সশস্ত্র বিপ্লব, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। এবং নিশ্চয়ই মামলা চলমান, তার তদন্ত নিশ্চয়ই 2-2.5-3 মাসে হয়নি। কেন হয়নি? তার মানে বোঝা যায় যে আমাদের কি কারণে আটক করা হচ্ছে সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। মঞ্চ 71-এর অনুষ্ঠান নিয়ে নেত্র নিউজের পক্ষ থেকে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে আমাকে নিয়ে। সেখানে আমার যিনি লার্নেড লয়ার তার বক্তব্য নেওয়া হয়েছে, আরও অনেকের বক্তব্য নেওয়া হয়েছে। এর মধ্যে বক্তব্য নেওয়া হয়েছে অধিকার নামের একটি এনজিওর কর্তা ব্যক্তি নাসরুদ্দিন এলানের। তিনি সেখানে প্রশ্ন তুলেছেন আমাকে নিয়ে যে সাংবাদিক হয়েছে বলে কি আটক করা যাবে না? তার বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার কোনো অভিযোগ থাকে। এটুকু বলে একজন মানবাধিকার কর্মী তার বক্তব্য শেষ করতে পারেন না। এই যে নাসরুদ্দিন এলান, অধিকারের পরিচালক অথবা অধিকারের তৎকালীন পরিচালক বা কর্তা ব্যক্তি, আজকে যিনি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, তাদেরকে যখন 2 বছর ধরে কারাগারে বন্দি রাখা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, আমি নিজে তাদেরকে নিয়ে কথা বলেছি। তাদের যে আটকাদেশ, তাদের যে আটক করে রাখা হয়েছে, কীভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সে বিষয়ে কথা বলেছি। অবশ্যই ফ্যাসিবাদের দোষর হিসেবে কোনো ধরনের সম্পৃক্ত থাকলে অথবা রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ থাকলে যে কাউকে আটক করা হতেই পারে। কিন্তু এই যে মঞ্চ 71 অনুষ্ঠান, এটা তো একেবারে সবার সামনে, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সবার সামনে উঠে এসেছে। অথচ যারা মব ক্রিয়েট করলো, যারা অনুষ্ঠানটি পণ্ড করলো, তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি, বরং তারা বিরচিতভাবে এই কাজগুলো ঘটালেন এবং গণমাধ্যমের সামনে তারা বীরত্বসূচক বক্তব্য রাখলেন। আমাদেরকে কাউকে আটক থাকতে হয়েছে 2.5 মাসের বেশি সময়। এখনও কারাগারে আটক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ হিল কায়ুম, 80 ঊর্ধ্ব বয়স একজন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, সাবেক সচিব আবু আলম শহীদ খান,
তাদেরও তাদের বিষয়ে এখনও কোনো ফয়সালা হয়নি। কবে তারা জামিনের ছাড়া পাবেন সেই বিষয়টিও এখনও অনিশ্চিত। মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, তার অবস্থা সঙ্গীন, তার বাইপাস সার্জারি, হার্ট সার্জারি, তার শ্বাসকষ্ট, এই অবস্থায় কারাগারগুলোতে কী অবস্থা আপনারা জানেন, যে তিল ধারণের কোনো অবস্থা নেই, সেই অবস্থায় তাদেরকে বন্দী থাকতে হচ্ছে। আমি শেষ করব তাদের মুক্তির দাবি জানিয়ে, এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত এই যে নির্দোষ মানুষগুলোর পক্ষে কথা বলে যাচ্ছেন, তারা দাবি তুলছেন তাদের মুক্তির জন্য, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকুন সবাই। নিশ্চয়ই মানচিত্রে আশা করছি নিয়মিত পাবেন। বিশ্লেষণগুলো তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ঘটনা নিয়ে। এ পর্যন্তই।